প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি তৌহিদুল হক। আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে সংঘাত সংঘর্ষ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন পরিকল্পনা মন্ত্রী এম মান্নান এমপি, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আপনাদের দুইজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে আরটিভির ফেসবুক পেজেও। চাইলে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কিংবা আলোচকদের কাছে কোনো প্রশ্ন রাখতে পারেন। যাচ্ছে মূল আলোচনায়। জয়নুল আবেদিন, আপনার কাছেই আসতে চাই শুরুতে। যে ইউপি নির্বাচনের সংঘাত সংঘর্ষ হয়েছে সেটি আপনারা জানেন, এটি নিয়ে কথাও হয়েছে। একই সাথে আমরা দেখতে পেলাম যে বিএনপি যে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে যে সমাবেশটি করলো, সেক্ষেত্রেও কিন্তু সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে। এবং আইনি যে প্রক্রিয়া রয়েছে, সে আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণ আপনারাও বলছেন, আপনি একজন আইনজীবী, স্বনামধন্য আইনজীবী। এই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা কেন এই বিষয়টির সমাধান চাচ্ছেন না? কেন সংঘাত কিংবা সমাবেশ বা সংঘর্ষের বিষয়ের দিকেই কেন ধাবিত হচ্ছেন, শুনতে চাই জয়নুল আবেদিন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার ভাই মাননীয় মন্ত্রীকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি প্রথমে তুলেছেন যে সংঘাত রাজনীতি, জি, দেখেন এই সংঘাত সংঘর্ষ, এই রাজনীতি কিন্তু কোনো গণতান্ত্রিক দলের কাম্য নয়। যখনই গণতান্ত্রিক দল আপনার একটি আন্দোলনের মধ্যে যায়, কোনো নিজের অধিকার, দেশের অধিকার, জাতির অধিকার এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য। জয়নুল ভাই, আপনার ক্যামেরাটা অন করতে হবে। আমার ক্যামেরা কি বন্ধ আছে? জি জি, বন্ধ আছে। আচ্ছা, আমি দেখছি। জি, দাঁড়ান দেখি কি হলো। জয়নুল আবেদিন, আপনি ক্যামেরাটা অন করুন। আমি মাননীয় মন্ত্রীর চলে এসছেন। ওকে, জি 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 জি, বলুন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি জি জি, এখন শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। জি, বলুন। আচ্ছা, এই সংঘাতের রাজনীতি কিন্তু কারো কাম্য নয়। জি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা চাই যে শান্তিপূর্ণভাবে সবকিছু হবে। কিন্তু বিগত কয়েক বছরে আমাদের দেশে যেভাবে একটি দল এবং বর্তমান সরকার গণতন্ত্রকে হরণ করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে, সেই জন্যই আজকে আপনি দেখেন মানুষকে রাস্তায় নামতে হয়েছে। জি, এবং এটাকে শান্তিপূর্ণ, আপনি জানেন যে যখনই এই বাধার সৃষ্টি করা হয় তখনই কিন্তু সেখানে একটা অশান্তির সৃষ্টি করা হয়। আপনি অনেক ঘটনা বাদ দিয়ে গত আপনার এই 21-20 তারিখের ঘটনাটা বলি, যে গণ অনশনের কথা, সেখানে কিন্তু সরকার বাধা দেয় নাই এবং পুলিশ বাহিনীও বাধা দেয় নাই। আচ্ছা, আবার বোধহয় জয়নুল আবেদিন ভাই, আপনার ক্যামেরাটা আবার অফ হয়েছে, আপনি অন করুন, আমরা শুনবো আপনার কথা। আমি একটু মাননীয় মন্ত্রী এম মান্নান আপনার কাছে আসতে চাই এমপি, যে আসলে যে বিষয়টি জয়নুল আবেদিন ভাই বলছিলেন যে রাজনীতিতে সংঘাত কেউই পছন্দ করে না, এবং সেটি নির্বাচনের সংঘাত সংঘর্ষ, হামলা মামলা, এগুলো আসলে গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য বিষয়ও নয়। কিন্তু বিষয়টি তো বারবার ঘটছে, কোনো কোনো জায়গায় এমনভাবে ঘটেছে যেটি আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাহলে এই দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের যে শিক্ষা কিংবা রাজনৈতিক প্রক্রিয়ার যে পরিবর্তন, এই জায়গাটির মধ্যে দিয়ে যারা প্রার্থী হলেন বা নেতাকর্মীদের মধ্যে কি শিক্ষা দেওয়া গেল যে তারা নির্বাচন বলতেই কেউ কেউ সংঘাত বা হামলা মামলাকে বুঝতে চাচ্ছেন? জি, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। প্রথমেই আমি জনাব জয়নুল আবেদিনকে আমার ধন্যবাদ জানাচ্ছি যে তার এই মন্তব্যের জন্য, যে এই ধরনের সংঘাত কাম্য নয়, এবং এইটা একটা অত্যন্ত ইতিবাচক একটি মন্তব্য এবং তার কাছ থেকে এসছে, আমি এটা স্বাগত জানাই। এটা কাম্য হতে পারে না, বিশেষ করে আমাদের দেশ এখন একটা চমৎকার উত্থানের পর্যায়ে আছি আমরা জাতি হিসাবে।
50 বছরে আমাদের মহান স্বাধীনতা আমরা উদযাপন করছি। আমাদের অর্জন যে কোনো বিচারে এটা দৃশ্যমান এবং সবাই এটা আমাদেরকে উচ্চ করতালি দিচ্ছে, প্রশংসা করছে। সবচেয়ে বড় কথা যেটা, যতই করতালি হোক না কেন, সাধারণ মানুষের জীবন মানে বিশাল পরিবর্তন এসেছে। শুধু এইগুলোর আলোকে এই ধরনের যে এটা তিনি কাম্য নয় বললেন ঘটনা, আমিও তার সঙ্গে একমত। কেন কাম্য হবে? দুইটা ঘটনা আপনি উল্লেখ করলেন। একটা হলো যে ইউপি ইলেকশন গুলাতে যে কিছু যে বিবাদ হচ্ছে, প্রাণহানি হয়েছে, সেটা অবশ্যই কাম্য নয় এবং এটা আমরা চাই না কেউই। আর দলীয়ভাবে যে তার একটা মানে ধারণা বা তিনি যেটা বললেন, তাদের বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, আবার কোনো কোনো সময় বাধা দেওয়া হচ্ছে না, দুটোই আমিও বলি দুটো জিনিস ভিন্ন। ইউপি নির্বাচনটাকে বোধহয় একটু দেখতে হবে। আমরা তো গ্রামের মানুষ সবাই মোরলেস, এটা আবেগের বিষয়। জাতীয় নির্বাচনে কিন্তু এই পর্যায়ের আবেগ দেখা যায় না। ইউপি নির্বাচনে এত ছোট জায়গায় পারিবারিক ভাবে সবাই সবার পরিচিত মেম্বাররা, ভোটাররা, এইখানে খুব বেশি তাপের তাপের ইয়ে হয়, তাপ জেনারেট করে এবং সেখানে আমি তবুও এটা কাম্য নয় মনে করবো। এটা নিয়ে আলোচনা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে জনসমাজে, এই যে আমাদের প্রতীক দেওয়া ঠিক হয়েছে কি না হয়েছে এটা নিয়ে আলোচনা হচ্ছে, ভালো, আমরা এটা সমর্থন করি। তো এই দ্বিতীয়টা আরো খারাপ, যেটা কাম্য নয়। ইউপি ইলেকশনে একটা হয়তো বিবেচনা আছে যে এটা আবেগ, কিন্তু জাতীয় পর্যায়ে কেন আবেগ হবে? জাতীয় হিসাবে দল সারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে বিচরণ করবে, রাষ্ট্রের সরকার গঠন করবে, অতীতে কোনো করেছেও গঠন, সেই দলের আচার আচরণে কনফ্লিক্ট, থ্রেট, হুমকি, এই যে এক ধরনের মন্তব্য, যেগুলো হঠকারী মন্তব্য বলতে পারেন, এটা আমি আশা করি না। এই কথাগুলো যেমন এইটা না করলে আমরা ওইটা করতে দিব না, আমাদের এই কথা না শুনলে আমরা সব বন্ধ করে দিব বা অমুক, এই ধরনের। কিন্তু মাননীয় মন্ত্রী, এখানে যদি আমি একটু আপনি যদি সুযোগ দেন, আমি একটা প্রশ্ন রাখতে চাই যে বেগম জিয়া তো বিএনপির কাছে আবেগ, তারা তো সেই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা কিংবা মুক্ত করার তারা চেষ্টা করবে। আপনার দল থেকে অনেকে বলছেন, বলার চেষ্টা করেছেন, সেটা আমি বলতে চাই না, বলেছেন যে পারলে আন্দোলন করে তাকে মুক্ত করুন। তো তাদেরকে তো আসলে আন্দোলন করার জন্য আহ্বান জানানো হচ্ছে, অথবা তাদেরকে আন্দোলন করতে বলা হচ্ছে। তো বিএনপি তো আন্দোলন বলুন, সমাবেশ বলুন, গণ অনশন বলুন, সভা সমাবেশ বলুন, সেগুলো তো তারা করবে, কিন্তু সেটি করতে গিয়েও তারা যে খুব স্বস্তিতে করতে পেরেছে সকল জায়গায়, সেটি তো আমরা দেখছি না গণমাধ্যমে। তো আসলে গণতান্ত্রিক পরিবেশ তো সবাই আমরা চাই, নিশ্চয়ই আপনি সেটি বলবেন। আমি একটু জায়গাটা শিফট করলাম। ওকে, আপনি থাকুন আমাদের সাথে জনাল আবেদিন ভাই, আমি একটু মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা শুনছি। এম এ মান্নান। ঠিক আছে, আপনি যেটা বললেন, হ্যাঁ, ওনারা যে করছেন না এবং আমাদের কেউ কেউ বলছেন ওনারা আন্দোলন করুক, এইটা ধরুন ইউনিয়ন পরিষদের আবেগ সারা দেশব্যাপী, আর একজন নেত্রীর জন্য আবেগ, একক ব্যক্তিত্বের জন্য দুটো ভিন্ন মাত্রার আবেগ। এটা আপনি আশা করি একমত হবেন। 18 কোটি মানুষের মঙ্গল অমঙ্গল নিহিত এই স্থানীয় নির্বাচনে। আর অন্যদিকে একজন বিশিষ্ট ব্যক্তি, বিশেষ ব্যক্তি, ভিআইপি ব্যক্তি অবশ্যই উচ্চ মর্যাদার এবং উচ্চ মনোযোগের আকর্ষণ করবেন, কিন্তু দুটো এক পাল্লায় মাপা যাবে না। জাতি ভার্সেস ইন্ডিভিজুয়াল এই ক্ষেত্রে ঠিক নয়, সেটা এক নম্বর। আর দ্বিতীয় হলো, আমি আইনের মানুষ নয়, জনাব আবেদিন বার কাউন্সিলর বোধহয় বড় পোস্টে ছিলেন অতীতে, আমি যত জানি, এবং তিনি ইত্যাদি ইত্যাদি, যাই সেটা বড় কথা নয়, তিনি যে আইনের বিশেষজ্ঞ। হ্যাঁ, এটা তো আমি বুঝি না, আমি নিজে আমার সাধারণ, আমি আইনের ছাত্র নই। ওয়াই ডোন্ট দে এক্সস্ট দা আইনের প্রক্রিয়াকে? যদি তারা মনে করেন যে সরকার তাদের প্রতি ন্যায় বিচার করে নাই এই বিষয়টাতে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে নির্বাহী ক্ষমতা, যার মাধ্যমে বর্তমানে নেত্রী, বিএনপি নেত্রী বাসায় আছেন, জেল থেকে যে নির্বাহী ক্ষমতার বলে, এইটাও তো একটা সীমা আছে, আইন দ্বারা সীমাবদ্ধতা আছে ইত্যাদি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি আমারটা এক্সস্ট হয়ে গেছে, আমার আর দেবার কিছু নেই। এই ক্ষেত্রে বলার পরে তো ওনারা দেখেন, গো টু দ্য কোর্ট, কোর্ট তো নিঃশেষ হয় নাই, কোর্টের বিচার তো নিঃশেষ হয় নাই, সেটা তো উচ্চ আদালত পর্যন্ত, সাংবিধানিক আদালত পর্যন্ত ওনারা যেতে পারেন। কত কিছু আছে অস্ত্র। কোর্টের এই ব্যাপারে মাননীয় মন্ত্রী, কোর্টের ব্যাপারে বিএনপির যে বক্তব্য, সেটি নিশ্চয়ই আপনিও শুনেছেন, কথা হয়েছে, সেটি হচ্ছে যে কোর্টে যাওয়ার ক্ষেত্রে এবং যে বিচারটা পায়, সেক্ষেত্রে বিএনপির যেটি মনে করে যে এক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করে। ভয়ঙ্কর কথা, আরো ভয়ঙ্কর। আমি এটা শুনে কষ্ট পাচ্ছি।
একটা বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক বিএনপি দল মাননীয় মন্ত্রী বিএনপি এখন যা বলছে সেটি তো ভয়ঙ্করই কথা বলছে তারা আসলে, এবং তারা বলছে এর পিছনে প্রেক্ষাপট আছে। না, প্রেক্ষাপট তাদের জানা আছে, কিন্তু যদি খোলামেলা বলে যে আমরা আইনের শাসনে বা আইন ব্যবস্থায় বিদ্যমান, এতে আমাদের কনফিডেন্স নেই, মনে মনে অনেকের কনফিডেন্স থাকে না, সেটা ভিন্ন কথা। কিন্তু দায়িত্বশীল অবস্থান থেকে সারা দেশের মানুষের জীবন যে জি সিস্টেমের মধ্যে আছে তার প্রতি এই ধরনের খোলামেলা মন্তব্য করা, এটা সমীচীন হবে না মনে করি, জি, দায়িত্বের প্রতি। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি ফিরবো আপনার কাছে জয়নুল আবেদিন, আপনার কাছে শুনবো। তার আগে একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে আসতে চাই আপনার কাছে। প্রিয় দর্শক, কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বলুন। আপনাদের স্বাগত জানাই। পিরিজপুরের কাউখালী থেকে খসরু বলছিলাম। জি বলুন খসরু ভাই, বলুন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, পিরিজপুরে আমার নিজ জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে যুবলীগের একটি ছেলে নিহত হলো। তারপরে আমার নিজ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হলো। এখানে আমার প্রশ্ন, এখানে কি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা, না নির্বাচন কমিশন ব্যর্থতা, না সরকারের ব্যর্থতা, সব মিলিয়ে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, কি বলবেন আমাদের জন্য আজকে? অসংখ্য ধন্যবাদ খসরু ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। জয়নুল আবেদিন, আইনি প্রক্রিয়ার যে আইনি বাধার কথা বারবার বলা হচ্ছে, আপনারা বলছেন যে আসলে এটি আইনি বাধা না, সরকারের সদিচ্ছার অভাব। এই জায়গাটি একটু যদি স্পষ্ট করেন যে আসলে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে অবস্থাটি কি? আমি মাননীয় মন্ত্রী বলেছেন বিষয়টি ভয়ঙ্কর। জি এইটার থেকে আরম্ভ করি। আসলে মাননীয় মন্ত্রী তো ভালো মানুষ, এই জন্য উনি বলেছেন বিষয়টি খুব ভয়ঙ্কর। আমিও মনে করি বিষয়টি ভয়ঙ্কর। এটা যেটা কোনোদিন এই বাংলাদেশে ঘটেনি সেটা ঘটে যাচ্ছে। তার কারণ আপনাকে বলছি, এই আইনি প্রক্রিয়াটা যে মামলাটা, সেটা আমি নিজে এই বেগম খালেদা জিয়ার একজন আইনজীবী, এবং আপনারা জানেন যে এই মামলা নিয়ে একটি, যদিও রাজনৈতিক মামলা, তারপরেও আমরা এই মামলা নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে কয়েকবার মুভ করেছি, এবং আমরা পিজি হসপিটাল থেকে আপনার রিপোর্টও এনেছি। আজকের যে রিপোর্ট, জি এই ধরনের রিপোর্ট আমরা এনেছি এবং এনে আপনার আদালতকে আমরা দিয়েছি, কিন্তু আদালতে আমরা বিচার পাইনি। কেন পাইনি সেটা বাংলাদেশের মানুষ ভালো করেই জানে, এবং একজন প্রধান বিচারপতি কিন্তু বিদেশে গিয়ে বলেছে, এখানে বলতে পারে নাই, যে আমাদের আদালতের উপরে নির্বাহী বিভাগের সর্বসময়ে একটা হাত দেয়া থাকে, হস্তক্ষেপ থাকে। যদিও মাজদার হোসেন মামলায় বলা হয়েছে বিচার বিভাগ স্বাধীন, কিন্তু তারপরেও আমরা মনে করি যে বিচার বিভাগ জি ভাবে তার দায়িত্ব পালন করতে পারছেন না। জি আমরা শুনছি জয়নুল আবেদিন, বলুন আপনি। সেটা আমরা করেছি। জয়নুল আবেদিন, আমরা শুনবো আপনার কথা। আইনি একটা ক্ষমতা দিয়েছে এবং সেটা সিআরপিসি, এটা মানুষের মুখে মুখে এখন মুখস্থ হয়ে আছে, যে সেটা হচ্ছে 401A। প্রাথমিকভাবে তারা বলেছিলেন যে 401A তারা কার্যকরী করতে পারে না, এবং সেটা তারা এক্সারসাইজ করতে পারে না। আমরা বলেছিলাম যে এই ধারাটা আইনে দিয়েছেই সরকারকে তার ক্ষমতা এক্সারসাইজ করার জন্য। সেই ক্ষেত্রে তারা প্রাথমিকভাবে, আপনার মনে আছে যে প্রাথমিক পিজি হসপিটাল থেকে বাসায় আসার জন্য তারা, তারপরে যখন এরপরে আরো দুইবার তার মেয়াদ বাড়াবার পরে তার যখন কোভিড হলো আপনার, তখন এই শর্ত আবার প্রত্যাহার করে তাকে হসপিটালে যাওয়ার জন্য অনুমতি দিলেন। কোভিড এর পরে আপনি জানেন যে বিভিন্ন রকম আরো কমপ্লিকেশন সৃষ্টি হয়। আগেই তিনি অসুস্থ ছিলেন এবং আরো কমপ্লিকেশন সৃষ্টি হয়। তার শারীরিক অবস্থা খুবই খারাপ হতে থাকলো দিনের পরে। তিনি বাসায় আসেন, 2 দিন থাকার পরে আবার তাকে এবার কেয়ার হসপিটালে যেতে হলো, এবং সেখানে যাওয়ার পরে তাকে সিসিউতে নেওয়া হলো। তখন আমরা বললাম যে সরকারের হাতে ক্ষমতা আছে,
সেই ক্ষমতা এক্সারসাইজ করে, যেহেতু এর আগে তারা কন্ডিশন কিন্তু জয়নুল আবেদিন সরকার তো বলছে সরকারের হাতে আর ক্ষমতা নেই। সময় দেন, জি, আপনি যদি আমাকে একটু সময় দেন। জি, বলুন। মনোনয়ন ভাই তো বলেছেন যে তিনি আইনের ছাত্র, আমি একটু আইনের বিষয়টা আপনাকে একটু কাইন্ডলি বলি। এটা বাংলাদেশের মানুষের মুখস্থ কিন্তু এখন এই জি, আইনটা। জি, এই বলুন। আইনের 401-এ বলা আছে দণ্ড স্থগিত বা মওকুফ করিবার ক্ষমতা কোন ব্যক্তি বা কোন অপরাধের জন্য দণ্ডিত হইলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যাহা মানিয়ে নেয় সেই শর্তে তাহার দণ্ড কার্যকরণ স্থগিত রাখিতে এবং সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশ বিশেষ মওকুফ করিতে পারিবেন। মেবি টেবি নাই। সুতরাং কথাটা হচ্ছে সরকারের এই ক্ষমতাটা দেওয়া আছে। তাহলে সরকার বলছে কেন যে সরকারের কাছে আর কিছু করার নাই? জয়নুল আবেদিন ভাই, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। তাহলে আপনার এই যে 401-এর এই দ্বারা যেটা আপনি আমাদেরকে পাঠ করে শোনালেন, সেখানে যে বিষয়টি আপনি বলছেন তার প্রেক্ষাপটে, তাহলে সরকার কেন বলছে যে সরকারের আর কিছু করার নাই? এইটাই তো আমাদের প্রশ্ন, সরকার কেন বলছে? অর্থাৎ সরকার এটাকে রাজনৈতিকভাবে, মানবিকভাবে না দেখে রাজনৈতিকভাবে দেখছেন। আমি আপনাকে বলছি, আরো একটা জায়গা বলা আছে পরিষ্কার ভাবে, এবং অনেকে বলেন যে তিনি দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, কাজে তার বেলায় এটা প্রযোজ্য না। আরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বেলায় এইটা প্রযোজ্য। মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই যে ধারাটা 6 নম্বরে আছে, কিন্তু এই 401-এর 6, সরকার সাধারণ বিধিমালা বা বিশেষ আদেশ দ্বারা দণ্ড স্থগিত রাখা এবং দরখাস্ত দাখিল বিবেচনা শর্তাবলী সম্পর্কে নির্দেশ দিতে পারিবেন। তাইলে পরে সরকারকে যে ক্ষমতাটা আইন দিয়েছে সেটা সরকার এক্সারসাইজ করলেই রাজনৈতিক উদ্দেশ্য, আমরা বলি যে রাজনৈতিক উদ্দেশ্য থেকে, আপনার মনে আছে আমিও আপিল করেছি, আমাদের দলের মহাসচিব আপিল করেছে, এটাকে রাজনৈতিকভাবে বিবেচনা না করে রাজনীতির ঊর্ধ্বে থেকে বেগম খালেদা জিয়াকে বিদেশে আপনার ট্রিটমেন্টের জন্য সুযোগ দেওয়া হোক। তার অবস্থা ভালো না, এবং এই ভালো না এইটা কিন্তু আমরা বলি না, এটা ডাক্তাররাই বলেছেন। আমি শুনবো জয়নুল আবেদিন, এই জায়গাতে আমি শুনবো আপনি যেটি বললেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো না, এবং তার প্রেক্ষাপটে যে প্রশ্নটি নিয়ে আপনার কাছে আমি আসবো যে এই ভালো না এটা কারো কারোর জন্য খুশির খবর কিনা, এই বিষয়টি আপনার কাছে শুনবো আমি এরপরে। মাননীয় মন্ত্রী, একজন দর্শক, তার নামটিও আমি লিখে রেখেছি, খসরু, পিরোজপুর থেকে, তিনি আপনার কাছে একটি প্রশ্ন রেখেছেন যে তার এলাকার ইউপি নির্বাচনে যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষের দায়ভার আসলে কার? আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, না নির্বাচন কমিশন, না রাজনৈতিক দলগুলোর? ধন্যবাদ। আমরা খুব দুঃখিত, এটা শুধু কাউখালীতে নয়, আরো অনেক জায়গায় এটা হয়েছে। আমি প্রথম থেকেই বলছিলাম এটা স্থানীয় আবেগের বহিঃপ্রকাশ, এটা গ্রহণযোগ্য নয়, কিন্তু বাস্তবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা কমিয়ে রাখা দরকার। দায়িত্ব, হ্যাঁ দায়িত্ব তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্ব পালন করে, স্থানীয় প্রশাসন যারা সরাসরি মাঠে দায়িত্বে থাকে, কিন্তু হাজার দায়িত্ব থাকলেও ব্যর্থতা তো হতেও পারে। ব্যর্থতার জন্য আইনের সুযোগ করা আছে। যদি উইলফুল মিসকন্ডাক্ট হয়ে থাকে, যে তারা দায়িত্ব পালন করে নাই, তার জন্য বিধান আইনে আছে, তাকে আমরা কাঠগড়া দাঁড় করাতে পারবো, সেগুলো আইনের প্রক্রিয়ার বিষয়। কিন্তু খুন তো কিন্তু হয়ে গেছে, এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং খসরু ভাইকে আমার আবেদন, উনারা এবং উনার মতো ভালো মানুষ যারা আছে সকলে মিলে স্থায়ীভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। এর কোনো সহজ কোনো সমাধান আমার জানা নেই। সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী, বিষয়টি আপনি আবেগের বলছেন, অবশ্যই আবেগের, সে আবেগের প্রেক্ষাপটে একটা উৎসবে পরিণত হয় আমাদের ইউপি নির্বাচনের প্রেক্ষাপট। সেই উৎসব এখন কতটা আছে সেটা নিয়ে আপনারাই কথা বলছেন যে আসলে সেই উৎসবটি কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়। কিন্তু এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, অথবা বলা যেতে পারে সরকার, এই রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, সেই ভূমিকাটা আমরা আরো জোরালোভাবে দেখতে চাই, সেটি কি দেখতে পাবো? আরো জোরালো বলতে আপনি আমাকে বুঝাবেন কিভাবে। আমরা তো একটা 70-80 বছরের রাজনৈতিক দল, আমাদের শৃঙ্খলা মাঠ পর্যায়ে আমাদের কর্মী বাহিনী আছে, কিন্তু এটা কোনো মিলিটারি বা কোনো নিয়মিত বাহিনীর মতো কোনো সুশৃঙ্খল কোনো সিস্টেম নয়। এটা নাগরিকদের একটা প্ল্যাটফর্ম, তারা এখানে জয়েন করেছে আমাদের সঙ্গে। সুতরাং এটা কি আমি ঠিক ওই পুলিশকে যেভাবে আমি
শাসন করব, বা মিলিটারি কেউ যদি বাড়াবাড়ি করে, বা সিভিল সার্ভিসে কোনো হামলা, লাইন ভাঙে, তাকে আমি ধরবো যেভাবে, এই ক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না। জি, এটাকে আমাদের নাগরিক সমাজের দায়িত্ব হবে এটি কমিয়ে আনার জন্য আন্দোলন করা। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আবার শুনবো আপনার কাছ থেকে। জয়নুল আবেদিন ভাইও তার আলোচনা অনেকগুলো প্রশ্ন রেখেছেন, সেগুলো শুনবো আপনার কাছ থেকে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠান, নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি তৌহিদুল হক। আজ আমরা আলোচনা করছি রাজনীতিতে সংঘাত সংঘর্ষ। আলোচক হিসেবে রয়েছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমরা বিরতির আগে মাননীয় মন্ত্রীর কথা শুনছিলাম এবং জয়নুল আবেদিন ভাইয়ের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম তার আলোচনার সময়। জয়নুল আবেদিন ভাই, শুনতে চাই দুইটা বিষয়। একটা হলো যে আপনি বলছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো না, গণমাধ্যমের কল্যাণেও আমরা সেটি জানতে পারছি। এই ভালো না কারো কাছে সুখের খবর কিনা, এটি একটি। আর এর সাথে যেটি যোগ করে দিতে চাই যে যেহেতু বিদেশে নিয়ে আপনারা যেতে পারছেন না নানা ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে, বিকল্প ভাবনা আপনারা ভাবছেন কিনা, বিদেশ থেকে চিকিৎসক নিয়ে এসে অথবা কোনো পরামর্শ নেওয়া, এই ভাবনাগুলো আপনারা ভাবছেন কিনা? জয়নুল আবেদিন। আপনাকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি প্রস্তুতি করার জন্য। আপনি দেখুন, ম্যাডাম খালেদা জিয়া আগেও আমরা বলেছি যে তিনি একজন ভালো মানুষ, হেঁটে হেঁটে তিনি জেলখানায় গিয়েছিলেন। পরবর্তীতে আপনি হুইল চেয়ারে করে পিজি হসপিটালে গেলেন। সেখান থেকে আজ পর্যন্ত এই দেশে অনেকগুলো ট্রিটমেন্ট হয়েছে বলছেন সরকার, যেখানে খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে। ট্রিটমেন্টের পরে আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। এখন এখানে বেগম খালেদা জিয়ার যে অবস্থা, তার যে শারীরিক অবস্থা, সেটা এতই খারাপ যে এখানে তার আর কোনো চিকিৎসা নাই তাকে ভালো করার মতো। এখানে ডাক্তাররা বহুভাবে চেষ্টা করেছে, কিন্তু তাকে কোনোভাবে তার শারীরিক উন্নতির বা গণমানুষের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী এবং একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান, কাজেই তাকে নিয়ে সাধারণত বাংলাদেশের মানুষের কৌতূহল এবং বাংলাদেশের মানুষের আবেগ, এটা থাকাটাই স্বাভাবিক। তো সেই আবেগের দ্বারাই আমরা বলছি যে রাজনীতির ঊর্ধ্বে থেকে আপনারা চিন্তা করুন। এবং এই সরকারকে বলেছি, এই সরকার এই যে দলটি চালাচ্ছে এটা একটা বহুদিনের একটি গণতান্ত্রিক দল, যদিও আজকে তারা নিজেরাই নির্বাচনে দিয়েছেন, তারপরেও আমরা বলি যে রাজনীতির ঊর্ধ্বে আপনারা একটু উঠে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা করুন। আর আপনি আরেকটা কথা বলছেন যে বাইরের থেকে চিকিৎসক এনে চিকিৎসা করানো। আরে আমাদের দেশে যে চিকিৎসকরা আছেন তারা বলেছেন যে এইটার এমন কিছু জিনিসপত্র দরকার, যে তার আর্থারাইটিস এবং অন্যান্য জিনিস, সেই সমস্ত জিনিসপত্র ম্যাটেরিয়ালস আমাদের দেশে নাই। সেই কারণেই বেগম খালেদা জিয়ার বাইরে চিকিৎসা একান্তভাবে দরকার। এখন আরেকটি প্রশ্ন আপনাদের, জি জি জয়নুল আবেদিন শুনছি। চাই মাননীয় মন্ত্রীকে যে 401 যেটা বললাম এই আইনের মধ্যে কিন্তু সেরকম কোনো কথা নাই, তারপরেও বলা হয় যে তাকে আবার জেলে যেতে হবে। এই সমস্ত কথাবার্তা যখন আমরা আইনজীবী হিসেবে শুনি তখন আমাদের খুব কষ্ট হয়, ব্যথা লাগে। দেশের মানুষ এখন এত বোকা নয় যে এই সমস্ত কথাবার্তা বলে দেশের মানুষকে আইনের জগৎ থেকে এই জায়গাতে জয়নুল আবেদিন সেই এই যে আপনার নির্বাচন, এই ইউনিয়ন পরিষদের নির্বাচন, এটা তো ওই দক্ষিণ বাংলার কাউখালী থেকে খসরু বলেছে, আপনি উত্তর বাংলায় যান, পশ্চিম বাংলায় যান, আপনি পূর্ব বাংলায় যান, যেখানে যান না কেন নির্বাচন ব্যবস্থা বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনে দিয়ে দিয়েছে। বিএনপি অংশগ্রহণ করলো না কেন এই নির্বাচনে? জয়নুল আবেদিন, এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলো না কেন? বিএনপি অংশগ্রহণ করে পার্লামেন্টে দেখেছে সেখানে দিনের ভোট রাতে নিয়ে যায়,
পার্লামেন্টে তো আপনাদের আমি মেম্বার একটা আছেন, বলি, পার্লামেন্টে তো যেখানে আপনাদের নৌকা আপনাদের আপনাদের সদস্য আছে, আপনাদের দল থেকে সম্মানিত সংসদ সদস্যরা আছেন পার্লামেন্টে, তারা তো কথা বলছেন। না, তারা তো 6 জন মাত্র। শোনেন, এই 6 জনে কথা বলে সারা বাংলাদেশের 10 কোটি মানুষ বা 20 কোটি মানুষ কথা জি। বলে কিছু করতে পারছে না। আপনি 6 জনের সব করে ফেলবে। আমি এইখানে একটা জিনিস জয়নুল বলতে আবেদীন চাই। সেটি আপনি কথা যেখানে বলা প্রয়োজন, একটি- সেটি একজনের কথা 6 জনের কথা বলছেন তারা, সেটিও দেশের মানুষ শুনছে। আমি এখানে জয়নুল আবেদীন এখানে একটু আমি শুনতে চাবো আপনার কাছ থেকে একেবারে 2-1 লাইন। আপনি বলছেন যে বেগম জিয়া হেঁটে জেলখানায় গিয়েছেন, পরে হুইল চেয়ারে করে হাসপাতালে গিয়েছেন। এই মাঝখানের সময়তে আপনারা কোনো কিছু সন্দেহ করেন কিনা বা আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? না শোনেন, আমি এখন টকশোতে আছি। জি আমার সন্দেহ কি? আমার সন্দেহ হচ্ছে যে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না। এর বাইরে আমি এই মুহূর্তে একজন দেশের আইনজীবী হিসাবে আমি আর কিছু বলতে চাই না। যেটা আপনারা মিন করতে চাচ্ছেন, সেই জি। কথাটি আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। এই কারণে আমরা চাই বেগম খালেদা জিয়াকে মানবিক দৃষ্টিকোণ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। চিকিৎসার ব্যবস্থা করা হোক। জয়নুল আবেদীন জি, আবার ফিরবো আপনার কাছে। গণমানুষ চায়। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী এম এ মান্নান এমপি। অনেকগুলো অভিযোগ জয়নুল আবেদীন ভাইয়ের আলোচনায় ছিল, প্রশ্ন ছিল, একটু সেই প্রশ্নগুলোর উত্তর শুনতে চাইবো আপনার কাছ থেকে। আমি চেষ্টা করবো, উনি জি। গুছিয়ে অনেকগুলো বিষয় আছে, তো আমি চেষ্টা করবো। শেষটা দিয়ে শুরু করি। ইউপি নির্বাচনে কিন্তু ওনারা অংশগ্রহণ করছেন, অফিসিয়ালি তারা বলছেন করছেন না। জি। প্রত্যেক জায়গায়, আমার নিজের এলাকায় 15-20টা ইউনিয়নে নির্বাচন হচ্ছে, প্রত্যেকটা ইউনিয়নে তাদের ছায়া লোক আছে, এমনকি তাদের পদাধিকারী লোকেরা বিএনপির আছে। এবং কদিন আগে বোধহয় তাদের মহাসচিব মহোদয় বলছেন যে হ্যাঁ আমরা করছি না দলীয় ভাবে, তো ব্যক্তিগতভাবে তারা করুক। এই যে ডাবল টক, এটা প্রকৃত রাজনৈতিক চর্চা নয়, এবং ইট সেন্ডস এ রং মেসেজ টু দেয়ার ওয়ার্কার্স, আমাদের কাছে, জনগণের কাছে। এটা আমি বলা, ওনাদেরকে নসিহত করার আমি কেউ নেই, ওনারা জ্ঞানী মানুষ। এটা একটা মোটেও স্বস্তিদায়ক পরিবেশ নয়। নির্বাচনে অংশগ্রহণ করবো না, করতে দিব না, করব, এইটা থেকে বেরিয়ে আসতে হবে, 1 নম্বর। সেকেন্ড, আরেকটা মন্তব্য তার, বিচার পাইনি তোমার একটা কথা তিনি বলেছিলেন। বিচার পাইনি কথা, আমি গ্রামে বসবাস করেছি, অনেক লোকেই যখন বিচার পায় না তারা এসে বলে বিচার পায়নি। রায় তো রায় পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, কিন্তু রায় তো মানতে হবে, এইটাই বিচার। উনি তো এইটা করে উনি একজন সিনিয়র লয়ার। সবসময় কি মুক্তি দিলেই কি রায় নাকি, আর জেলে বলে রায় নয়? এইটা তো এটা তো মোটেও এটা আইনের কথা নয়। উনি আমার চেয়ে অনেক বেটার জানেন। না, এই জায়গাতে মাননীয় মন্ত্রী, আপনি সুযোগ দিলাম একটা প্রশ্ন করতে চাই। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, আমার যে প্রশ্নটি হলো যে সাবেক একজন সম্মানিত প্রধানমন্ত্রী বর্তমান সম্মানিত প্রধানমন্ত্রীর কাছে তিনি যথাযথ মর্যাদা এবং সম্মান পাচ্ছেন কিনা? ব্যক্তিগতভাবে কোনো বিষয় এটা নয়, আমার ধারণা তিনি সম্মান পেয়েছেন অতীতে, যতদূর রেকর্ড আছে। তার বাড়ি পর্যন্ত কোনো এক সময় তার, যখন মাননীয় তখনকার যিনি ছিলেন যে বেগম খালেদা জিয়া, তার পুত্রের যখন মৃত্যু হয়, দ্বিতীয় পুত্রের, তখন তখন মাননীয় প্রধানমন্ত্রী নিজে তার বাসায় গিয়েছিলেন। এটা একটা আমাদের একটা অনন্য সাধারণ উদাহরণ ছিল, কিন্তু গেট খোলা হয়নি, এগুলো মানুষে জানে। কয়েকবার টেলিফোন করেছিলেন আলোচনার জন্য, 14 সালে নির্বাচন, টেলিফোন ধরা হয়নি, ইত্যাদি। এগুলো আর মানে বলে বারবার বিরক্ত করতে চাই। আমি মাননীয় মন্ত্রী আপনার কাছে ফিরবো। আমি তার আগে জয়নুল আবেদীন জি, আমি আপনার কাছে আসতে চাই জয়নুল আবেদীন শেষ মন্তব্যের জন্য, একেবারে সংক্ষেপে যদি আপনি শেষ মন্তব্য বলেন। না, আমি যে কথাটি বলতে চাই যে মাননীয় মন্ত্রী যে কথাটা বলছেন যে মুক্ত করে নাই বলেই আমরা আইন মানি না, সেটা নয়। আমরা আইন মানি বলেই আমরা আইনের পথে হাঁটতে চাই। জি। এবং সেই জন্যই আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি, যেহেতু আপনার আদালতের মাধ্যমে আমরা তাকে মুক্ত করতে পারি নাই, সেই জন্য এই যে সিআরপিসির আইনটা দেওয়াই হয়েছে সরকারের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। সরকার সেটা এক্সারসাইজ করবেন এবং তাদের যতটা ক্ষমতা আছে, যতদূর পর্যন্ত এই আইনে দিয়েছে সেটা করবেন। অসংখ্য ধন্যবাদ জয়নুল আবেদীন, আর সময় দিতে পারছি না। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী, শেষ মন্তব্য করবেন, এটাই আমরা আশা করি। মাননীয় মন্ত্রী শেষ মন্তব্য। জি। আচ্ছা, শেষ মন্তব্য একটা শর্ট। এই যে ডিসক্রিপশনের পাওয়ার, একটা উদাহরণ দিই। মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা আছে, মৃত্যুদণ্ড পর্যন্ত তিনি করে দিতে পারেন, মানে মৌকুফ করে দিতে পারেন। কিন্তু কত কেস তার কাছে যায়, সবকটাই তিনি মৌকুফ করেন। তিনি তার প্রজ্ঞা অনুযায়ী, তিনি তার
অবস্থার অনুযায়ী কোনটা মওকুফ করেন, কোনটা করেন না। এইটাই তো আইন। তো না না, এইটাই তো আইন। 49 না, 49 এ রাষ্ট্রপতির কাছে এক্সারসাইজের জন্য যায়। আমি যাচ্ছি, আমি এটা উদাহরণ দিলাম, সমান্তরাল উদাহরণ দিলাম বুঝাবার জন্য। আমার কাছে আপনি ঋণ চাইছেন, আমার কাছে ঋণ চাইছেন, সব জায়গায় আপনি আমাকে শুনেন, আপনি আমাকে যে জি ঋণ মাননীয় চাইছেন, মন্ত্রী, আর সময় দিতে পারছি না, একেবারে শেষ লাইনটি মাননীয় মন্ত্রী, শেষ লাইন। শেষ লাইন, আমার পকেটে টাকা আছে কি না আছে এটা আপনার বিষয় নয়। আপনি আমাকে যে ঋণ চাইছেন, আমি বলছি যা পারছি দিয়েছি, তারপরে না দেন দেন দেন। জি। আমি সাধারণ মানুষের উদাহরণ দিলাম। সম্ভব অসংখ্য নয়। ধন্যবাদ এম এ মান্নান এমপি এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য এবং মতামত তুলে ধরার জন্য। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.